হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা এই ভিডিওতে এইচটিএমএল টেবিল যেটা সেই জিনিসটা দেখার চেষ্টা করব। তো এইচটিএমএল টেবিল জানার আগে টেবিল জিনিসটা কিভাবে কাজ করে এই জিনিসটা আমাদেরকে প্রথমে একটু বুঝতে হবে। তো আমি দেখো এখানে একটা নরমাল টেবিল লিখে রাখছি। তোমাদের পরীক্ষায় যখন রিপোর্ট কার্ড দেয় তখন কিন্তু তোমরা অনেক সময় দেখে থাকো যে স্কুলে আমাদের এরকম স্টুডেন্টের সিরিয়াল নাম্বার, দেন নাম, রোল, এগুলো এরকম একটা টেবিল ফরম্যাটে দেওয়া থাকে। তো এই টেবিল গুলাই আমরা যদি ওয়েবসাইটে বা একটা ব্রাউজারে দেখতে চাই তখন কিন্তু এটা আমাদের এইচটিএমএল এ কোড করে তখন কিন্তু দেখতে হয়। ঠিক আছে? তো আমাদের একটা টেবিলের রো এবং কলাম এই জিনিসটা কি আগে বুঝতে হবে। তো রো রোটা কিভাবে কাজ করে, এই রো এবং কলামের কনসেপ্টটা যদি তোমরা ক্লিয়ার করো তাহলে কিন্তু আমাদের টেবিলের আইডিয়া মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের এই লেফট টু রাইট যতগুলো বক্স থাকবে এগুলোকে আমরা রো বলে থাকি। ঠিক আছে? তো দেখো এই লেফট টু রাইটে কয়টা একটা বক্স আছে, এই লেফট টু রাইট আরেকটা বক্স পাইলাম, এই লেফট টু রাইট আরেকটা বক্স পাইলাম। তার মানে আমরা তিনটা বক্স পাচ্ছি না, লেফট টু রাইট, তাই না? তার জন্য আমাদের এখানে রো আছে তিনটা, আবার উপর থেকে নিচে একটা, আরেকটা, এই আরেকটা, আমরা তিনটা টোটাল কলাম কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। আমরা রো পাইলাম তিনটা, আমরা এখান থেকে কলাম পাইলাম তিনটা। এই জিনিসটা আমাদের প্রথমে বুঝতে হবে। তো এই রো কলাম আকারে ডাটা দেখানোর জন্য আমরা টেবিল ব্যবহার করে থাকি। এখানে দেখো আমাদের সিরিয়াল নাম্বার, নেম এবং রোল এইগুলো কিন্তু আমরা লিখে রাখছি। এবার টেবিলের জন্য আমাদের মূলত এই ৪ রকমের ট্যাগস আছে। তো যখন তুমি কোন একটা টেবিল শুরু করতেছো, আমরা কি বলছিলাম? কোন একটা ট্যাগ শুরু করলে অবশ্যই তাকে শেষ করতে হবে। তো তার জন্য আমরা টেবিল স্টার্টিং এবং এন্ডিং ইউজ করি। এবার এই টিআর দিয়ে আমরা টেবিল রো বুঝাই। আমরা প্রত্যেকটার ব্যাখ্যা যাব। টিএস দিয়ে আমরা টেবিল হেডার বোঝাই এবং টিডি দিয়ে আমরা টেবিল ডাটা বুঝাই। ঠিক আছে? আপাতত এইটুকু বুঝো। এবার আমরা এক একটা করে দেখি। টেবিল ট্যাগ, এই পুরো টেবিল কন্টেনারকে বোঝাতে আমরা টেবিল ট্যাগ ব্যবহার করে থাকি। তার মানে একটা টেবিল ট্যাগ শুরু হলো, টেবিল ট্যাগ শেষ হলো, তাহলে আমরা বুঝলাম যে একটা টেবিল ওর ভিতরে আছে, ওর কন্টেনারের ভিতরে যা যা লেখা থাকবে সেইগুলোই আমাদের টেবিল ফরম্যাটে আমাদেরকে দেখাবে। এবার টিআর ট্যাগ টেবিলের কোন একটা রো কে বোঝাইতে, লেফট টু রাইট কোন একটা রো কে বোঝাইতে আমরা এই টেবিল রো ট্যাগটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? তার মানে একটা হরাইজন্টাল রো, এই যে বাম থেকে ডাইন এক্স অ্যাক্সিস বরাবর যে রোটা হয়, মানে যেটা হয় সেটাই আমাদের এই যে এইটা বোঝাইছে, ধরো হচ্ছে এইটা আমাদের একটা রো। ঠিক আছে? এই একটা রো এবং এর ভিতরে আমাদের তিনটা এলিমেন্ট আছে। ঠিক আছে? এই তিনটা ডাটা আছে একটা টেবিল রোর ভেতরে। এই যে এইটা একটা আমাদের টেবিল রো, এর ভেতরে আমাদের তিনটা ডাটা আছে। এইটুকু আমরা আপাতত বুঝি। ঠিক আছে? এরপর টিএইচ ট্যাগ, টেবিল হেডার সেল বোঝাইতে আমাদের টিএইচ ট্যাগ ব্যবহার করা হয়। তো আমাদের এখানে দেখো প্রত্যেকটা তো নর্মালি এক একটা রো, তাই না? এখন কোনো একটা রো সে তো আমাদের হেডার হিসাবে কাজ করতে পারে না। যেমন দেখো এই যে সিরিয়াল, নেম, রোল, এইগুলো কি আমাদের এই টেবিলটার হেডার রো না, মানে একদম উপরের রোটা না। তো সেই কারণে আমরা এই রোটাকে বোঝানোর জন্য টিএইচ ব্যবহার করে থাকি, টেবিল হেডার এই ট্যাগটা ব্যবহার করে থাকি। এবং তার ভেতরে এখন আবার দেখো এই যে আমাদের তিনটা ডাটা আছে। ঠিক আছে? আমরা এই পর্যন্ত বুঝলাম। আপাতত জাস্ট ট্যাগ গুলো কোনটা কি এইটুকু বোঝার চেষ্টা করো। টেবিল হেডার ট্যাগ আমরা বুঝলাম, এবার টেবিল ডাটা ট্যাগ। টেবিল ডাটা কি? এই যে টেবিল রো বললাম, ধরো এই যে এইটা আমাদের একটা রো, এইটা আমাদের একটা রো, বা টি এইচ যদি বলি টেবিল হেডার, এইটা আমাদের টেবিল হেডার। এর ভেতরে দেখো তো আমাদের কিছু এলিমেন্ট আছে না, কিছু ডাটা আছে না? এইগুলো বোঝানোর জন্য আমরা টেবিল ডাটা ট্যাগটা ব্যবহার করে থাকি। বা আমরা এর জন্য ধরো লিখতে চাই, তাহলে এইগুলো যদি আমরা টেবিলে বসাইতে চাই আমরা তখনও টেবিল ডাটা ট্যাগটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? আচ্ছা, তো এখন লাস্ট আরেকটা জিনিস, টেবিল বর্ডার। টেবিলকে ভিজিবল বক্স হিসাবে দেখানোর জন্য আমরা টেবিলের একটা অ্যাট্রিবিউট দিয়ে থাকি, সেটা হচ্ছে বর্ডার। এই বর্ডার যদি না দিই
তাহলে টেবিল ফরম্যাটে মেবি আমরা দেখতে পারবো, কিন্তু এই যে দাগগুলো না, এই দাগটা কিন্তু বর্ডার না দিলে এই দাগগুলো দেখাবে না। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তো আমরা টেবিল বানানোর জন্য আমাদের আউটার থেকে ইনার দিক যেতে হয়। কিভাবে? টেবিলটা একটা শুরু করলাম, এরপর টেবিল রো দিয়ে আমরা যে কোনো একটা রো বানাচ্ছি। এরপরে টেবিল হেডার দিয়ে আমরা ওই হেডার রোটা বানাচ্ছি, মানে একদম উপরের যে রোটা। কোনটা? এই যে এইটা আমাদের টেবিল হেডার, এবং এইটা হচ্ছে আমাদের এর নিচে যতগুলো থাকবে এগুলো প্রত্যেকটা একটা টেবিল রো। ঠিক আছে? আচ্ছা, এবং এর ভেতরে আমরা ডাটা হলে টিডি ব্যবহার করতেছি। ঠিক আছে? এবং পরে সবকিছু ক্লোজ করে দিচ্ছি। এখানে বেসিক যদি একটা দেখতে চাই, আমাদের এই টেবিলটা আমরা তৈরি করছি। এখানে আসলে কি হচ্ছে দেখো, আমাদের টেবিলটা একটা শুরু হয়েছে। টেবিলটা একটা শুরু হওয়ার পর এখানে আমরা কিছু একটা বর্ডার লিখে দিচ্ছি, বর্ডার 1 আপাতত দিলাম। এবার দেখো, এখানে আপাতত আমাদের কোনো হেডার ইউজ করিনি। প্রথমে আমরা টিআর দিলাম, এখানে প্রত্যেকটা দেখো টিআর দিচ্ছি। ঠিক আছে? এবং এর ভেতরে দেখো এবার আমরা টিএইচ ব্যবহার করছি এবং টিডি ব্যবহার করছি। তো কোনটার সময় টিএইচ এবং কোনটার সময় টিআর ব্যবহার করলাম একটু দেখি চলো। দেখো, প্রথমে আমরা বলে দিচ্ছি যে আমাদের টেবিল তো শুরু হয়েছে, এবার একটা টেবিল রো শুরু করো এবং শেষ করো। একটা টেবিল রো একটা শুরু হলো, এইভাবে শুরু হলো। এবার এর ভেতরে টিএইচ দিয়ে যখন আমরা বলতেছি সাবজেক্ট, তখন এই টিএইচ টেবিল হেডার হিসাবে একটা ডাটা এখানে বসবে। আবার টিএইচ টিচার, তখন এইখানে আমাদের পরবর্তীতে টিচারটা বসবে। ঠিক আছে? তাহলে এই সাবজেক্ট এবং টিচার যেহেতু এটার হেডার, মানে একদম শুরুর রো এর এলিমেন্ট, সেই কারণে আমরা টিএইচ ব্যবহার করলাম। এর পরবর্তীতে দেখো আবার আমরা টিআর ইউজ করছি। এই যে টিআর দিয়ে আমরা টেবিল রোটা শুরু করলাম, এই টেবিল রোটা শুরু করলাম এবং টেবিল রোটা শেষ করলাম, এই অংশটুকু। এবার এইখানে আমরা এবার করতেছি কি, আগের বার টেবিল হেডার ইউজ করেছিলাম, এবার টেবিল ডাটা ব্যবহার করতেছি। টেবিল ডাটা ব্যবহার করছি, এখন তো এটা আমাদের হেডার লাইন না, শুরুর রো না, সেই কারণে আমরা টেবিল ডাটা ব্যবহার করলাম। এবং সেইখানে কি দিচ্ছি? আইসিটি এবং একজন স্যারের নাম দিলাম। আমরা এই যে টিচারের নামের নিচে একটা টিচারের নাম দিছি এবং সাবজেক্টের নাম দিছি। তার মানে এখন এইটা আর আমাদের টেবিল হেডার না, টেবিল ডাটা। তার মানে একটা রো এর ভেতরে আমরা নর্মালি কিছু টেবিল ডাটা শো করতেছি, তার জন্য আমরা এভাবে লিখবো। তো তুমি লিস্টের মতো চিন্তা করতে পারো যে একটা লিস্ট শুরু করলাম টেবিল রো দিয়ে, এবং তার ভেতরে আমরা টিএইচ দিয়ে যখন লিখতেছি সেটা আমাদের হেডারের এলিমেন্ট গুলা, আর যখন টিডি লিখতেছি তখন সেটা আমাদের নর্মাল রো এর এলিমেন্ট। এই যে নর্মাল একটা রো, আমি একটু দেখাই, এই যে নর্মাল একটা রো এর এলিমেন্ট একটা একটা। ঠিক আছে? এই যে টেবিল রো শুরু করলাম, টেবিল রো শেষ করলাম। এখানে আমাদের টেবিল ডাটা দিয়ে একটা ম্যাথ বোঝাচ্ছি, আরেকটা টেবিল ডাটা দিয়ে আমরা আরেকটা টিচারের নাম দেখালাম। ঠিক আছে? বুঝতে পারছো? তো এরপরে সবকিছু শেষে আমরা টেবিলটাকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এইবার এখানে আরো একটা উদাহরণ দেওয়া আছে। এখানে আমাদের দুটো কলাম ছিল এবং 3টা রো ছিল। ঠিক আছে? এই কিন্তু আমরা বুঝতেছি। এই উদাহরণটাই দেখো, আমাদের এবার রো 3টা, কলামও 3টা। তার মানে এই যে আমাদের, আমি যদি একটু মার্ক করে দেখাই, এই যে আমাদের এইটা একটা টেবিল রো, এইটা একটা টেবিল রো এবং এইটা একটা টেবিল রো। এবার এইখানে আবার আমাদের এই যে এইগুলো হচ্ছে টেবিল হেডার, আর এইগুলা কি? এইগুলো আমাদের টেবিল ডাটা। ঠিক আছে? এই যে এইগুলো আমাদের টেবিল ডাটা, আর এইগুলো কি? এইগুলো আমাদের হেডার ফাইল। ঠিক আছে? এইগুলো আমরা বুঝলাম যে এইটা আমাদের হেডার আর এইটা আমাদের নর্মাল টেবিল ডাটা। ঠিক আছে? এই রো এর ভিতরে এইভাবে আমরা লিখছি। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? যদি কোথাও একটু বুঝতে অসুবিধা হয়, প্রথমবার টেবিলটা বুঝতে সবার একটু অসুবিধা হতে পারে, কোনো সমস্যা নাই। তোমরা আবার এই অংশটুকু একটু পিছন দিকে গিয়ে আবার দেখে আসতে পারো। হোপফুলি
একবার দুইবার দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এইবার এই টেবিলের একটু গভীরে আমরা যাই। ধরো এবার আমরা দুটো রো মিলিয়ে কোনো কিছু একটা লিখতে চাচ্ছি। আবার এমন হতে পারে দুটো কলাম মিলিয়ে আমরা কিছু লিখতে চাচ্ছি। তো সেটা কেমন? ধরো আগের বার আমাদের এইটা একটা রো ছিল। এই যে আমি যদি এখানে এইভাবে লিখি, আমি এখানে একটু দাগাই, এই যে এইটা কি আমাদের আলাদা একটা রো ছিল এবং এইটা ছিল আমাদের আর একটা আলাদা রো, তাই না? এইভাবে তো ছিল। কিন্তু এখন দেখতেছি কি যে এই পুরোটা মিলে একটা একটা অংশ হয়ে গেছে। তো এইখানে আসলে হলোটা কি? দেখো দুটো রো একসাথে মিক্স হয়ে একটা সিঙ্গেল এলিমেন্ট এখানে বসছে। দুটো রো একসঙ্গে মিক্স হয়ে একটা সিঙ্গেল এলিমেন্ট বসছে, একটা সিঙ্গেল ডাটা বসছে, টেবিল ডাটা। তো তখন কি হচ্ছে, দুটো রো আগে তো দুটো ছিল, এখন এইটা দুটো না হয়ে এখন একটা হয়ে গেছে, ঠিক আছে? তো এই যখন দুটো রো বা একাধিক রো এক হয়ে একটা ডাটা শো করবে, তখন সেটাকে আমরা রো স্প্যান বলি। আমরা যদি এখানে দেখতে চাই, একটি সেলকে একাধিক রো জুড়ে ব্যবহার করতে রো স্প্যান অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করে থাকি। তার মানে আমরা একাধিক রো মিলে যদি একটা এলিমেন্ট দেখাইতে চাই, তখন আমরা রো স্প্যান ব্যবহার করি। তার মানে কি, আমরা এই অংশে তো নর্মালি এইটা আমাদের একটা টেবিল রো এবং সেখানে এইটা আমাদের টেবিল হেড, এইটা আমাদের টেবিল হেড, এইভাবে আমরা লিখছি। এইবার এর পরবর্তী অংশে দেখো আমাদের আর একটা টেবিল রো শুরু হয়েছে। আর একটা টেবিল রো যখন শুরু হয়েছে, তখন তুমি একটা টেবিল ডাটার জন্য বলে দিচ্ছ যে ভাই আমার রহিম নামক একটা ডাটা আসবে, কিন্তু ওকে তোমার দুটো রো জায়গায় একবারে দিতে হবে। তো তখন কি করতেছে, রহিম তো ও এই ওর জন্য রহিমের জন্য এইটুক জায়গা তো ছিলই, আর আইসিডির জন্য এইটুক জায়গা ছিলই, কিন্তু এখন যখন রো স্প্যান 2 লিখে দিছি, তখন রহিমের জন্য এই নিচের এই অংশটুকুও নিয়ে নিছে, মানে একই সঙ্গে দুটো রো এর জায়গা ও নিয়ে নিছে, ঠিক আছে? আর দেখো আমাদের আইসিডির জন্য কোনো কিছুই বলা নেই, আইসিডির জন্য নর্মাল একটা রো নিছে। আর এইখানে দেখো একটা টাটা দিছি আমরা ম্যাথ। তার মানে রহিম তো ওই নিচের আর একটা রো এর যে অংশটুকু সেটুকু নিয়ে নিছে। এই জন্য পরবর্তীতে ম্যাথ দিলে এই ম্যাথ এইখানে না এসে ডিরেক্ট এইখানে আসছে। বুঝতে পারছো? যদি আমাদের এইখানে রো স্প্যান কাটা থাকতো, আমি একটু দেখাই যে আমাদের এখানে যদি সামহাউ রো স্প্যান কাটা থাকতো, রো স্প্যান থাকতো না, তাহলে ম্যাথ আসতো। ম্যাথ প্রথমে আইসে, তাহলে ম্যাথটা কোথায় আসতো? আমাদের এই ম্যাথটা কিন্তু এইখানে আসতো, ঠিক আছে? এইখানে আর কিছু তো আসতো না। বুঝতে পারছো জিনিসটা কিভাবে কাজ করতেছে? তো যখন আমরা কোন একটা রো শুরু করতেছি এবং সেইখানে একই সঙ্গে বলে দিচ্ছি যে আমাদের এই রহিম নামক ডাটাটা একই সঙ্গে দুটো রোদ জায়গা নিবে, তখন ও কিন্তু এরকম দুটো রোদ জায়গা ওকে দিয়ে দিছে, ঠিক আছে? ওকে, আমরা এই জিনিসটা বুঝলাম। আমরা এই জিনিসটা আবার কোড করে দেখাবো, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখো কলাম স্প্যান কি। আমরা যদি একই সঙ্গে কোনো একটা ডাটাকে একাধিক কলাম বরাবর লিখতে চাই, এই যে উদাহরণ আমাদের স্টুডেন্ট ইনফরমেশন দেখো, একই সঙ্গে এই কলামটাও নিছে এই কলামটাও নিছে, দুটো কলাম একসঙ্গে মিক্স হয়ে একটা ডাটা লিখছি আমরা স্টুডেন্ট ইনফো। তো তখন কি হয়েছে, একাধিক কলাম, একটি সেলকে একাধিক কলাম জুড়ে ব্যবহার করতে হলে তখন আমরা কিন্তু এই কলাম স্প্যান অ্যাট্রিবিউটটা ব্যবহার করে থাকি। কি বললাম বুঝতে পারছো? একাধিক কলাম ইউজ করে আমরা যদি একটা ডাটা লিখি, সেটাকে আমরা কলাম স্প্যান বলে থাকি। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা টেবিল শুরু করলাম। টেবিল শুরু করে দেখো আমাদের টেবিল শুরু করলাম। এবার আমাদের যেহেতু এই যে টেবিল হেডার যেটা, ওইটাই আমাদের কি, আমাদের দুটো কলামকে একই সঙ্গে স্প্যান করতেছে, দুটো কলাম নিয়ে কাজ করতেছে। তো আমরা ওইখানে বলে দিচ্ছি কলাম স্প্যান 2, মানে ভাই আমাকে তুমি দুটো কলামের জায়গা দাও, আমি ওখানে স্টুডেন্ট ইনফরমেশনটা রাখবো। তখনও কি করতেছে, এই কলাম স্প্যান 2 কল করে স্টুডেন্ট ইনফরমেশনের দুটো জায়গা একই সঙ্গে নিয়ে নিল। বুঝতে পারছো?
পরবর্তীতে আবার আমরা যখন টেবিল রো শুরু করতেছি, আমরা ওইখানে নাম এবং রহিম এইভাবে লিখলাম আর কি। একটা হচ্ছে টেবিল ডাটা, আর একটা টেবিল ডাটা এই রো এর আন্ডার। ঠিক আছে? তো একটা সেলের পাশে ২টা বা তার বেশি কলামের জায়গা নেওয়ার জন্য একটা কলাম তার পাশের দিকে, তার পাশে আরো কলাম নেওয়ার জন্য এই কলাম স্পেস ব্যবহার করা হয়। আর রো কি করে? ওর নিচের দিকে রো গুলোর জায়গা নেওয়ার জন্য রো স্প্যান ব্যবহার করে। রো কোন বরাবর থাকে? এই যে লেফট টু রাইট আমাদের রো থাকে। আর কলাম কোন বরাবর? উপর নিচ। ঠিক আছে? রো স্প্যান, কলাম স্প্যান। রো স্প্যান কি করে? রো স্প্যান ওর নিচের দিকে রো গুলোর জায়গা খায়। কলাম স্প্যান কি করে? পাশাপাশি আমাদের কলাম গুলোর জায়গা নেয়। ঠিক আছে? প্রথম জিনিস এই ২টা জিনিস বুঝতে অনেক অসুবিধা হতে পারে। তারপরও একটু ঠান্ডা মাথায় জিনিসটা দেখবা। আমার মনে হয় এই উদাহরণগুলো নিজে একটু দেখলে এবং আরেকবার ভিডিওটা অন্তত দেখলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কোনো ঘাবড়ানোর বিষয় না। ঠিক আছে? আমরা একটু ব্যাখ্যা করি, মানে পার্থক্য করি। রো স্প্যান রো জুড়ে থাকে, ভার্টিক্যালি থাকে মানে হচ্ছে পাশাপাশি। ঠিক আছে? সরি, ভার্টিক্যালি মানে হচ্ছে উপর নিচ। উপর নিচ হচ্ছে আমাদের রো স্প্যানটা করে নিচের দিকে বাড়ে। রো স্প্যান উপর থেকে নিচের দিকে বাড়ে। আর কলাম স্প্যান কি করে? কলাম বাড়ে আর কি। মানে একটা কলাম নরমালি থাকে, কলাম স্প্যান যদি করি তাহলে ও পাশের আরো কলাম নিয়ে ফেলে আর কি। এবং হরাইজন্টালি মানে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর বাম থেকে ডান দিকে এক একটা করে কলামও নিতে থাকে এবং পাশের দিকে বাড়ে। ঠিক আছে? এইটুকু আমরা বুঝছি। এবারে এই জিনিসটাই যদি আমরা এবার একটু প্র্যাকটিস করে দেখতে চাই, এখানে আমাদের যদিও কোডটা দেওয়া আছে, তারপরে আমি ভিজুয়াল স্টুডিও কোডে তোমাদেরকে যে একটু জিনিসটা করে দেখাবো যাতে তোমরা জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝতে পারো। তো চলো শুরু করি। আমরা প্রথমে আমাদের HTML শুরু করি। আমাদের হেডার মানে হেডটা থাকুক, আমরা হচ্ছে বডির ভেতরে এবার আমরা টেবিলটা শুরু করবো। তো আমাদের প্রথমে টেবিল শুরু করার জন্য কি শর্ত ছিল? টেবিলের বর্ডার থাকতে হবে। তো আমাদের টেবিল শুরু করলাম এবং বর্ডার দিয়ে দিলাম ধরো হচ্ছে 1 পিক্সেল। 1 পিক্সেল মোটা আমাদের বর্ডারটা থাকবে। এইবার আমাদের যে টেবিলটা ছিল সেই টেবিলের প্রথম লাইনে ছিল হচ্ছে রেজাল্ট শিট। রেজাল্ট শিটটা দেখানোর জন্য রেজাল্ট শিট আমাদের ৩টা কলামকে স্প্যান করে। তো টেবিল শুরু করার শুরুতেই আমরা কি করতেছিলাম? রো বলে দিচ্ছিলাম যে ভাই আমার একটা রো শুরু হবে। তো টিআর দিয়ে টেবিল রো আমার শুরু হলো। এবার টেবিল রো যখন শুরু করতেছি আমাদের প্রথম এলিমেন্টটা আমরা লিখব। তো প্রথম এলিমেন্টটা লেখার জন্য আমাদের কি লিখছিলাম? রেজাল্ট শিট। এই রেজাল্ট শিটটা করার জন্য আমাদের এখন টিএইচ ট্যাগটা ব্যবহার করলাম। এই রেজাল্ট শিট এইটা আমরা নরমালি নিছি এবং এইটা যদি এখন এখানে লোড দিই, এই যে রেজাল্ট শিট আমাদের চলে আসছে। আমরা আপাতত এইটা ৩ কলাম বরাবর স্প্যান করব না। আমরা এর নিচে আবার আরেকটা টেবিল রো নিই। এই টেবিল রোর নিচে আমাদের এবার ডাটা থাকতে হবে, টেবিল ডাটা। তো আমাদের কি কি থাকবে? একটা নেম থাকবে, একটা সাবজেক্ট থাকবে, আর একটা থাকবে হচ্ছে মার্ক। আমি একটা একটা করে দিই। নেম, টেবিল ডাটা, সাবজেক্ট এবং আমাদের টেবিল ডাটা এখন থাকবে হচ্ছে মার্কস। তাহলে এখন দেখো রেজাল্ট শিটের নিচে আমাদের নেম চলে আসছে, সাবজেক্ট চলে আসছে, মার্কস চলে আসছে। এখানে আমাদের দুটো কলাম এখন কিন্তু ফাঁকা, দুটো কলাম ফাঁকা থেকে গেছে। আবার আমরা পরবর্তী যে টেবিল রো সেটা একটু ডিজাইন করি। ঠিক আছে? এখন আমাদের এই টেবিল রোর জন্য প্রথমে আমাদের একটা স্টুডেন্টের নাম আমরা লিখে ফেলি। টেবিল ডাটা ধরো হচ্ছে প্রথমে আমরা নাম দিলাম রহিম, পরবর্তীতে টেবিল ডাটার নাম দিলাম হচ্ছে আইসিটি এবং তার মার্ক কত, আইসিটির জন্য তার মার্ক কত। আমি এখানে আমাদের যে ছবিটা দেওয়া আছে ওইটাই ফলো করতেছি। তো রহিমের আইসিটি এবং 90 মার্ক আসছে। আবার আমি টেবিল রো আরেকটা নিলাম এবং সেইখানে টেবিল ডাটার ভেতরে আমি এবার আবার লিখলাম রহিমের জন্য আমি আবার মার্ক লিখবো, সেটা হচ্ছে এবার ম্যাথের জন্য এবং ম্যাথে দেখলাম যে ও 80 মার্ক পাইছে। ঠিক আছে? এখন এই পুরো টেবিলটা মিলেই তো আমার রেজাল্ট শিটটা। তাহলে কি আমি এই রেজাল্ট শিটটা এই দিকে কলামে স্প্যান করে দিতে পারি, কলামের দিকে বাড়ায় দিতে পারি। আবার রহিম দেখতেছি যে আমি একই স্টুডেন্টের জন্যই তো দুটো সাবজেক্টের মার্ক এখানে স্টোর করতেছি। তাহলে কি আমি এই দুটো রো মিলে একটা নাম লিখতে পারি না? তাহলে এই জন্য এখন আমাদের সেই কলাম স্প্যান এবং রো স্প্যানের আইডিয়াটা আসবে।
তাহলে এই যে রেজাল্ট শিট, এই রেজাল্ট শিটের এইখানে যদি আমি এখন কলাম স্প্যান 3 লিখে দিই, তাহলে দেখো এই পুরো 3টা কলাম জুড়ে আমাদের রেজাল্ট শিটটা নিয়ে নিছে। আমি যদি এখানে এখন 4 দিয়ে দিই, দেখো আমাদের কিন্তু এখন 4 কাজ করতেছে না। 5 যদি দিয়ে দিই, 5 কাজ করতেছে না। কারণ কি? আমাদের কলাম আছে সর্বোচ্চ 3টা। তো 3টার বেশি নিতে পারবে না। আমি যদি 2 দিই, তাহলে দেখো এই দুটো কলাম জুড়েও স্প্যান করতেছে। তো আমি 3টা দিলাম, 3টা দিলে ও 3টা বরাবর স্প্যান টু করলো। তাহলে আমরা কলাম স্প্যান কিভাবে কাজ করে এই জিনিসটুকু বুঝলাম যে ডান পাশের দিকে ও আরেকটা কলামের জায়গা নিজে খেয়ে ফেলতেছে। মাথা ঠান্ডা করে বুঝবা, কোনো সমস্যা নেই। রিল্যাক্সে জিনিসটা বোঝার চেষ্টা করবা। আমরা আশেপাশের ডান দিকের যে কলাম স্প্যান করে ডান দিকের একটা কলামের জায়গা খেয়ে ফেললাম। আচ্ছা, এইবার আমি কি বলছিলাম যে রহিমকে আমরা ডবল লিখতে চাই না, আমরা রহিমকে একটা জায়গায় লিখবো। তা আমি এই রহিমকে এখান থেকে সরাই দিই। এবার দেখো এই যে ম্যাথ আর 80 এগুলো বাম দিকে সরে আসছে, তাইলে ভাই ডিজাইনটা উল্টো পাল্টা হয়ে গেল। কারণ আমি চাই যে রহিম এই উপর নিচে থাকবে, তাহলে ওর কি করতে হবে? দুটো রোর জায়গা নিতে হবে না উপর নিচে? তাহলে এইখানে যদি আমি এই টেবিলটার এখানে বলে দিই যে রো স্প্যান করবে এবং সেটা দুটো ঘর বরাবর, তাহলে রহিম দেখো এখন এই উপরের ঘর এবং নিচের ঘর এই দুটো ঘর মিলে ও কিন্তু জায়গাটা নিয়ে নিছে। কি করছে বুঝতে পারছো? যে আমাদের কিন্তু এখন রহিমকে আমরা যদি এখন 3 ঘর দিয়ে দিই, দেখো ও কিন্তু কাজ করতেছে না। আমরা যদি 1 দিয়ে দিই, ওই যে ও 1 ঘর ছিল, এবার 2 ঘর দিলে ও দুটো জোড়ে নিয়ে নিচ্ছে। যেহেতু আমাদের এখানে আর রো নাই, ও এর বেশি রো নিতে পারতেছে না। ঠিক আছে? তো আমরা এখানে কলাম স্প্যান কিভাবে কাজ করতেছে, এইখানে আমাদের রো স্প্যান কিভাবে কাজ করতেছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। সবাইকে এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যাপ্টার 4 এর বেসিক সব শেষ। আমরা এরপর এই চ্যাপ্টার 4 এর যেসব সিকিউ আছে, বিগত বছরের বোর্ডের যেসব এমসিকিউ আছে, আমরা সেগুলো এখন সমাধান করার জন্য চেষ্টা করব। আশা করি তোমরা টেবিল কিভাবে কাজ করতেছে এই জিনিসগুলো বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট করতে পারো, ভিডিওটা একটু পিছন দিকে নিয়ে আবার সেই জিনিসটুকু দেখতে পারো। একবারে হয়তো টেবিলটা বুঝতে কঠিন লাগতে পারে, তারপরও একটু মাথা ঠান্ডা করে জিনিসটা নিজে নিজে একবারের বেশি দেখলে হয়তো তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা কোনো একটা বোর্ড কোশ্চেন অথবা স্কুলের প্রবলেম সলভ করবো এই চ্যাপ্টারের উপরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।